বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রত্যেকে নিজকে করোনা থেকে সেভ করে চলবে এবং তোমাদের যে ছাত্রদের যে কর্তব্য পড়ালেখা, বিশেষ করে আমাদের অনলাইনে ক্লাসের সাথে তোমরা অবশ্যই সম্পৃক্ত রয়েছ এবং যারা সম্পৃক্ত নেই তাদেরকে সম্পৃক্ত করবে, তাদেরকে জানাবে। তো এই প্রত্যয় ব্যক্ত করে আজকে অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটা হলো আসিয়ান গঠনের পটভূমি এবং এর কার্যক্রম। আসিয়ানটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার যে একটা সংস্থা, সেটা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো এবার আমরা আলোচনা করছি দক্ষিণ পূর্ব এশীয় জাতীয় সমূহের সংঘ আসিয়ান 1967 সালের 8ই আগস্ট ব্যাংককে অনুষ্ঠিত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের প্রতিনিধি নিয়ে বৈঠকে এক সেমিনারের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংঘ আসিয়ান গঠন করা। এই ঘোষণা ব্যাংকক ঘোষণা নামে পরিচিত। ব্রুনাই দারুস সালামের যোগদানের পর আসিয়ানের সদস্য সংখ্যা তখন ছিল 6, বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা 11। এর মধ্যে মিয়ানমার সহ, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ, লাওস সহ আরও কিছু দেশ সম্পৃক্ত হয়েছে। আসিয়ানের জন্য প্রথমেই কোনো গঠনতন্ত্র বা সনদপত্র প্রণয়ন করা যায়নি। ব্যাংকক ঘোষণাতেই সংঘের উদ্দেশ্য, আদর্শ এবং মোটামুটিভাবে প্রাতিষ্ঠানিক কাঠামোর উল্লেখ করা হয়। পরবর্তীতে সংঘের সফলতার সাথে সাথে তার একটি সুনির্দিষ্ট ও পরিপক্ক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে। ব্যাংকক ঘোষণা অনুযায়ী সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা ত্বরান্বিত করার জন্য এই সংঘের সৃষ্টি। যদিও ওই সময় সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে বিরাট কোনো মতপার্থক্য ছিল না, তবুও তখন দক্ষিণ পূর্ব এশিয়াতে বিরাজমান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রেক্ষাপটে সার্বিক রাজনৈতিক সহযোগিতা ভিত্তিক কোনো সংস্থা গঠন করা হয়তো সম্ভব ছিল না। তাই তারা মূলত অর্থনৈতিক সহযোগিতার কথা ভেবেই এই সংঘ গঠন করেন। পরবর্তীতে সংঘের সফলতা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা, বিশ্বাস ও সৌহার্দ্য বৃদ্ধি করে রাজনৈতিক সহযোগিতার পথ সুগম করে। 1976 সালের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার বালিতে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধানদের প্রথম সম্মেলনের পর আসিয়ানের কর্মকাণ্ড আরও বেগবান হয় এবং এই দেশসমূহের মধ্যে রাজনৈতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই সম্মেলনে দুইটি গুরুত্বপূর্ণ দলিল গৃহীত হয়। এক নম্বরে মৈত্রী ও সহযোগিতা চুক্তি, 2 নম্বরে আসিয়ানের ঐক্য সংক্রান্ত ঘোষণাপত্র। এই চুক্তি ও ঘোষণাপত্র সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার পথ ত্বরান্বিত করে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও গভীর ও ব্যাপকতর করার ব্যবস্থা নেওয়া হয়। বালি শীর্ষ সম্মেলনের পরে আসিয়ানের সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক কাঠামো আরও নির্দিষ্ট পরিপক্ক রূপ লাভ করে। প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রথমত শীর্ষ সম্মেলন।
1976 সালের বালি শীর্ষ সম্মেলনের পর থেকে এই জাতীয় সম্মেলনে সংঘের উচ্চতম কর্তৃপক্ষ হিসেবে গড়ে উঠেছে। আসিয়ানের কর্মকাণ্ডের সার্বিক পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের রূপরেখা প্রণয়নের জন্য যখন প্রয়োজন তখনই শীর্ষ সম্মেলন ডাকার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়ত, মন্ত্রী পর্যায়ে বৈঠক। ব্যাংকক ঘোষণায় সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের ব্যবহারিক বৈঠককে উচ্চতম নীতি নির্ধারণকারী কর্তৃপক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিশেষ বৈঠকেরও ব্যবস্থা রয়েছে। মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রধান কাজ হচ্ছে নীতি নির্দেশনা প্রণয়ন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে নির্বাচন ও সংঘের কাজের নিরীক্ষণ। বালি শীর্ষ সম্মেলনের পর পররাষ্ট্রমন্ত্রীদের বাৎসরিক বৈঠক ছাড়াও অন্যান্য বিষয়ের মন্ত্রীদের সমন্বয়ে আরও 5টি আলাদা আলাদা মন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ বিষয়ের উপর সমস্যা আলোচনা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ এই বৈঠকসমূহের প্রধান দায়িত্ব। বৈঠকসমূহ নিম্ন: ক, আসিয়ান অর্থনীতি বিষয়ক মন্ত্রীদের বৈঠক। খ, আসিয়ান শ্রম মন্ত্রীদের বৈঠক। গ, আসিয়ান সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রীদের বৈঠক। ঘ, আসিয়ান শিক্ষামন্ত্রীদের বৈঠক। উ, আসিয়ান তথ্যমন্ত্রীদের বৈঠক। সম্প্রতি অর্থনীতি বিষয়ক মন্ত্রীদের নিয়মিত বৈঠক আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ফোরামে পরিণত হয়েছে। 3 নম্বরে, স্থায়ী কমিটি। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অন্তর্বর্তীকালীন সময়ে স্থায়ী কমিটি আসিয়ানের কার্যাবলী পরিচালনা করে থাকে। পরবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে দেশে অনুষ্ঠিত হবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সেই দেশে আসিয়ানভুক্ত অন্যান্য দেশের রাষ্ট্রদূতের সমন্বয়ে এই কমিটি গঠিত। প্রত্যেক মাসে এই কমিটির সভা এবং পরবর্তী মন্ত্রী বৈঠকের প্রস্তুতি গ্রহণ এর প্রধান কাজ। 4 নম্বরে, সচিবালয়। বালি শীর্ষ সম্মেলনের পর জাকার্তার একজন সচিবের নেতৃত্বে আসিয়ান সচিবালয় স্থাপন করা হয়েছে। জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা, আর বালি হলো ইন্দোনেশিয়ার একটা পর্যটন কেন্দ্র, সুন্দর স্থান। সেখানে সেই জায়গাটা হিন্দু অধ্যুষিত জায়গা। সচিবালয়ের প্রধান কাজ হচ্ছে সংঘের বিভিন্ন পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানে প্রশাসনিক সহায়তা প্রদান, বিভিন্ন কমিটির মাঝে যোগাযোগ রক্ষা করা এবং সংঘের কর্মকাণ্ডের সমন্বয় সাধনে সহায়তা দান। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা নিশ্চিত করার জন্য সদস্য রাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মচারীদের সমন্বয়ে 9টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে শিল্প, খনিজ ও জ্বালানি কমিটি, বাণিজ্যিক ও পর্যটন কমিটি, খাদ্য, কৃষি ও বন সম্পদ কমিটি, পরিবহন ও যোগাযোগ কমিটি, সংস্কৃতি ও তথ্য কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটি। এছাড়াও এই সঙ্গে কার্যরত আছে অনেক সহায়ক কমিটি, অস্থায়ী কমিটি, ওয়ার্কিং গ্রুপ ইত্যাদি। আসিয়ানের ইতিহাস, সফলতার ইতিহাস। সদস্য রাষ্ট্রসমূহের অর্থনৈতিক অগ্রগতি এই সঙ্গ বিশিষ্ট ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যে ব্যাপকতা ও পারস্পরিক সাহায্য ও সহযোগিতা বৃদ্ধি করা ছাড়াও সদস্য রাষ্ট্রসমূহে আসিয়ানের যৌথ পুঁজি বিনিয়োগের ব্যবস্থা রয়েছে। একটি আলাদা গোষ্ঠী হিসাবে আসিয়ানভুক্ত রাষ্ট্রসমূহের সাথে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র গোষ্ঠীরও একটি সুনির্দিষ্ট যোগাযোগ ও সম্পর্ক গড়ে উঠেছে। এভাবে ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী, ইন্দো চীন দেশসমূহ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে প্রাতিষ্ঠানিকভাবে আসিয়ানের একটি স্থায়ী যোগাযোগ গড়ে উঠেছে। এই সমস্ত দেশের সাথে আসিয়ান যৌথ কমিশন গঠনের মাধ্যমে অর্থনৈতিক
সহযোগিতা ত্বরান্বিত করার প্রচেষ্টা নিচ্ছে। এছাড়া এই কয় বছর দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসিয়ানের পর্যবেক্ষক হিসাবে বা একজন পররাষ্ট্রমন্ত্রী পর্যবেক্ষক হিসাবে আসেন অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের, জাপানের এই সকল উন্নত দেশের প্রধানমন্ত্রীরাও আসিয়ানের বৈঠকে আসেন। সেই হিসাবে আসিয়ানটা সফল বলা যেতে পারে। এবং আসিয়ানের যদিও মিয়ানমারকে নিয়ে, মিয়ানমার যে রোহিঙ্গাদের উপর যে সমস্যা, যে নির্যাতন করেছে এবং প্রায় 8 লক্ষের মতো মুসলিমকে তারা নির্যাতন করে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে লুটতরাজ করে তারা বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তো এই ব্যাপারে আসিয়ান এখনো কঠোরতম ভূমিকা পালন করতে পারেনি। যদিও আসিয়ানের সদস্যদের মাঝে 3টি মুসলিম রাষ্ট্র আছে, তো আর বাকিগুলো অমুসলিম এবং তথা বৌদ্ধিস্ট। একমাত্র ফিলিপাইন ছাড়া, ফিলিপাইন খ্রিস্টান দেশ, বৌদ্ধিস্ট রাষ্ট্রই বেশি। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এশীয় এই 11 জাতি গোষ্ঠীয় ইউরোপীয় গোষ্ঠীর অনুকরণে বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা ও কার্যক্রম আরও ব্যাপক গভীরতর করেছে। অদূর ভবিষ্যতে আসিয়ানভুক্ত দেশসমূহ একটি শক্তিশালী আঞ্চলিক গোষ্ঠীতে পরিণত হতে পারবে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। যদি তাদের আঞ্চলিক বা পারস্পরিক এই সকল ভুল বুঝাবুঝিগুলো নিরসন করে তারা নিরসন করতে পারে, তাহলে আসিয়ান আরও শক্তিশালী হবে। যেমন ইউরোপীয় ইউনিয়ন যে কোনো ব্যাপারে একটা, যদিও ইংল্যান্ড ব্রেক্সিট করে ওখান থেকে বেরিয়ে আসছে, তারপরেও ইউরোপীয় ইউনিয়ন অনেক শক্তিশালী। কিন্তু আসিয়ানের মাঝে এখন শক্তিশালী সদস্য, অর্থনৈতিক সদস্য বলতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে নব্য উত্থিত ভিয়েতনাম। পোশাক শিল্পে তারা এগিয়ে যাচ্ছে এবং বলতে গেলে তারা দ্বিতীয় পর্যায়ে, চীনের পরে তাদের স্থান। দ্বিতীয় পর্যায়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশকে তারা টপকে এই করোনাকালীন সময় তারা দ্বিতীয় স্থানে চলে গেছে। তো তাদের মাঝে অর্থনৈতিক বোঝাপড়া আরও প্রয়োজন এবং তারা সংকীর্ণ জাতীয়তাবাদে বা সংকীর্ণ ধর্মীয় ক্ষেত্রে তারা যদি এটা একটা সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে আসিয়ান আরও শক্তিশালী হবে, আরও সুন্দর হবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা উদাহরণ বিশিষ্ট একটা শক্তিশালী জোট বা সংঘ গঠিত হবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্যটা পড়াবো। আল্লাহ হাফেজ।